ক্লাস 12-এর থার্ড সেমিস্টার, খুব বেশি দিন হাতে পাবে না তোমরা, এবং এটা ওএমআরে পরীক্ষা হবে, এমসিকিউ হবে। সো আজকে আমরা পড়ব, অলরেডি আমরা দ্য বেট পড়ে ফেলেছি অ্যান্টন চেকভের, আজকে আমরা পড়ব স্ট্রং রুটস। এবং স্ট্রং রুটস পড়তে গিয়ে আমি কিছুক্ষণ আগে আরেকবার রিভাইজ দিচ্ছিলাম, অনেক দিন আগে পড়েছিলাম উইংস অফ ফায়ার। সো দিস ইজ দ্য অরিজিনাল বুক ফ্রম হুইচ an abridged version is taken, a short portion is taken from this book, and তোমরা এই বইটা দেখতে পাচ্ছ আশা করি। এবং প্রত্যেকটা স্টুডেন্টের আমি মনে করি উইংস অফ ফায়ার পড়া উচিত, এবং তার সাথে গান্ধীজির মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই দুটো জীবনী অবশ্যই পড়া উচিত। তাছাড়া অনেক বই আছে, সুভাষচন্দ্র নিয়েও আমি সুভাষ বলছি পড়তে পারো। যাই হোক, এবার আমি কনটেক্সটে আসি। আজকে আমরা পড়ব উইংস অফ ফায়ার থেকে নেওয়া। এই বইটা বেশি দাম নয়, তোমরা পুরোটা পিডিএফও পেয়ে যাবে বইতে, এই অনলাইনে। সো বইটা তোমরা রাখতে পারো, পড়বে অবশ্যই। দেখবে একজন একদম মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা একটি ছেলের মিসাইল ম্যান হয়ে ওঠার গল্প, কি পরিশ্রম তিনি করেছিলেন সেই সময়ে। এবং আমরা দেখি যে তার বিলাসহীন একটা জীবন, তার কোনো রকম বাহুল্য বর্জিত জীবন তার বলা যায়, এবং সেটা তার বাবার কাছ থেকে এসেছিল। আমরা পড়বো আজকে টেক্সটটা। সো টেক্সটটা এখান থেকেও পড়তে পারো, আর তোমাদের বইতে তো আছে, বইটা তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে, স্ট্রং রুটস। তা স্ট্রং রুটস আমরা টেক্সট কিন্তু খুব ভিতর থেকে বিটুইন দ্য লাইন্স আমাদের পড়তে হবে। আমরা দেখব যে এই লোকটার কতটা বাহুল্য বর্জিত জীবন, এবং মৃত্যুর পর তার বাড়িতে ওই, যেহেতু তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন ইন্ডিয়ার, ওই কয়েকটা ব্লেজার আর 2 জোড়া জুতো আর 2500 বই, এরকম জিনিস পাওয়া গিয়েছিল। তাহলে বুঝতেই পারছো কতটা ডেডিকেটেড মানুষ তিনি ছিলেন। সো স্ট্রং রুটস আমি সরাসরি টেক্সটে চলে যাই, আর সময় নষ্ট না করে আস্তে আস্তে ধীরে ধীরে পড়বো, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বলবো। আর আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের যে আমি যে জায়গাগুলো আন্ডারলাইন করতে বলবো সেখান থেকেই এমসিকিউ আসবে। ওকে, সো বি ভেরি কেয়ারফুল। টেক্সট নিয়ে বসে যাও, এখানে তোমরা টেক্সট দেখতে পাবে না, আমি পড়ে যাবো। যেহেতু তোমাদের টেক্সট অ্যাভেলেবেল আছে, তাই আমি আর টেক্সট আলাদা করে দেবো না, আমরা এই বোর্ডেই পড়বো, ওয়ার্ড মিনিং লিখবো। ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই লিখতে হবে, জানতে হবে। সো উই আর স্টার্টিং উইথ দ্য টেক্সট, স্ট্রং রুটস। ওকে, সো তোমাদেরই বই, শুরু করা যাক। এপিজে আব্দুল কালাম। ওকে, এপিজে আব্দুল কালামের পুরো নামটা আমাকে একটু বলবে কমেন্টে, এটা রইল প্রশ্ন। এপিজে আব্দুল কালামের পুরো নাম আমি বলছি না। দেখো, আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আন্ডারলাইন মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আমার জন্ম হয়েছিল একটি মধ্যবিত্ত তামিল পরিবারে। তাহলে তামিলনাড়ু, তাই তো? ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। সো আমি যেটা এই বইটা কিন্তু অটোবায়োগ্রাফি। ওকে, অ্যান অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী, নিজেই নিজের জীবনটাকে লেখা, সেটা আত্মজীবনী হয়। অন্য কেউ লিখলে সেটা বায়োগ্রাফি হয়। সো এই কথাগুলো তিনি নিজে বলছেন। ওকে, অটোবায়োগ্রাফি যেহেতু তোমরা করেছো, অটোবায়োগ্রাফি অফ এ ব্রোকেন সাইকেল, ভাঙা সাইকেলের অটোবায়োগ্রাফি, এইভাবে করেছো। সো ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। আমার বাড়ি কোথায় ছিল? আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরম আন্ডারলাইন করো। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। আগে, তৎকালীন, ফরমার। আর্স্টওয়াইল কথার অর্থ হলো ফরমার। ওকে, আর্স্টওয়াইল কথার অর্থ ফরমার, মানে আগের। ওকে, ফরমার, আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট, তখন মাদ্রাস স্টেট ছিল। মাই ফাদার জয়নুল আবদিন, দ্য মেন ক্যারেক্টার। আমরা এই গল্পই বলি এখন, জয়নুল আবদিনকে নিয়েই আমরা জানবো যে তার বাবা তার উপরে কতটা প্রভাব ফেলেছিল। ওটা নড়ছে। সো মাই ফাদার জয়নুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন। ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। আমার বাবার না ছিল কোনো প্রথাগত শিক্ষা, এডুকেশন। প্রথাগত মানে স্কুলে পড়া, কলেজে পড়া, এই যে শিক্ষাটাকে বলা হয়। নর মাচ ওয়েলথ, আমার বাবা ধনীও ছিলেন না, টাকা পয়সাও ছিল না, প্রচুর পড়াশোনাও, প্রথাগত পড়াশোনাও ছিল না। ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো আজকালকার দিনে তো ডিসঅ্যাডভান্টেজেসই, কারণ আমাদের টাকা পয়সা না থাকলে পড়াশোনা হয় না।
সো এখন শিক্ষা যেন কিনতে হয়। সো দিস ওয়ার ডিসঅ্যাডভান্টেজেস, মানে ডিফিকাল্টিজ হি হ্যাড টু ফেস ইন হিজ চাইল্ডহুড ডেজ। হ্যাড নাইদার ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড, এত কিছু অসুবিধা সত্ত্বেও, ডেসপাইট মানে ইনস্পাইট অফ, এত কিছু সমস্যা সত্ত্বেও, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এত রকম অসুবিধা, মানে তার টাকা পয়সা নেই, তার তিনি পড়াশোনা জানেন না, এগুলো তো মূল অসুবিধা। হি পজেসড গ্রেট ইননেট উইজডম, তিনি কিন্তু অধিকারী ছিলেন। পজেস মানে কোনো কিছুর অধিকারী হওয়া। হি পজেসড গ্রেট ইননেট উইজডম, ইননেট মানে ইনবর্ন, সহজাত, তিনি সহজাত জ্ঞানী ছিলেন, মানে হি ওয়াজ ফুল অফ উইজডম, হি ওয়াজ ইন্টেলিজেন্ট, তার সেই বুদ্ধিটা ইনবর্ন ছিল, সহজাত। অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, জেনারেসিটি কথার অর্থ মহানুভবতা বা কাইন্ডনেস, ওকে। ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, তিনি মনের দিক থেকে জেনারাস ছিলেন, দয়ালু ছিলেন, সহানুভূতিশীল ছিলেন এবং বুদ্ধিমানও ছিলেন। সো ইননেট উইজডম, ইননেট মানে সহজাত, ইনবর্ন, ওকে। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, তিনি আমার মায়ের মধ্যে একজন আইডিয়াল হেল্পমেট, এখানে হেল্পমেট মানে ওয়াইফ, আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা, আশিয়াম্মা আন্ডারলাইন, বাবার নাম পেয়ে গেলাম জয়নুল আবদিন, মা আশিয়াম্মা। তাহলে দুজন ছিল একদম পারফেক্ট, ওকে। সো হাজব্যান্ড ওয়াইফ পারফেক্ট না হলে কখনোই এই সন্তান বড় হয়ে এত বড় জায়গায় যেতে পারে না। সো বোথ অফ দেম ওয়ার গড লাইক টু হিম, তাদের পারভারিশ অত্যন্ত ভালো ছিল, সেই কারণেই এপিজে আব্দুল কালামকে আমরা পেয়েছিলাম। সো হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি ডে, আমার এখন এই যে বড় হয়েছি, এখন আমার মনে পড়ে না যে আমাদের বাড়িতে ঠিক কতজনকে তিনি খাওয়াতেন। শি মানে এখানে আশিয়াম্মা। তাহলে দেখো, আমরা জানি মা শারদার কথা জানি যে তিনিও তার বাড়িতে কেউ ফিরে যেত না খালি পেটে, ক্ষুধার্ত কেউ এলে তিনি তাকে আগে খাইয়ে পাঠাতেন। সো আশিয়াম্মা, তাই তো, সেই মহানুভবতা, সেই গর্ভে জন্ম, ওই রকম গর্ভ হলে তবে এইরকম ছেলের জন্ম হয়। সো আই ডু নট রিকল মানে রিমেম্বার, আমার ঠিকঠাক মনে পড়ে না, দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড, তিনি ঠিক কতগুলো লোককে খাওয়াতেন এভরি ডে, প্রত্যেক দিন। বাট আই এম কোয়াইট, দেখো প্রথমেই বলেছে যে আমার বাবার টাকা পয়সা ছিল না, একদম নিম্নবিত্ত বা উচ্চ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বলা চলে, কিন্তু তিনি কিন্তু লোকেদের বা বাইরের যারা ক্ষুধার্ত তাদের প্রতি কোনো রকম কৃপণতা করতেন না, এবং তিনি বললেন যে আমার ঠিকঠাক মনে পড়ে না যে ঠিক প্রত্যেক দিন আমার বাড়িতে কতজন খেত। ফেড এভরি ডে, বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু এ ব্যাপারে আমি নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স এট, অনেক বেশি বাইরের লোক আউটসাইডার্স এট খেত, উইথ আস আমাদের সঙ্গে, দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের পরিবারের সবগুলো লোকগুলোকে নিয়ে যতগুলো হতো তার থেকে বেশি বাইরের লোক আমাদের ঘরে খেয়ে যেত। বুঝতে পারছো সিচুয়েশনটা? সো ফ্যামিলি পুট টুগেদার। নেক্সট, মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার মা বাবাকে সবাই জানতো অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আইডিয়াল মিন মোস্ট সুটেবল, রোল মডেল, আদর্শ কাপল, পারফেক্ট কাপল। তাহলে তাদের মধ্যে একদম প্রচণ্ড রকম কেমিস্ট্রি ওয়াজ ভেরি গুড তাদের মধ্যে, আইডিয়াল কাপল। মাই মাদার্স লিনিয়েজ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। লিনিয়েজ মানে হচ্ছে অ্যানসেস্ট্রি বা ফ্যামিলি লাইন, বংশ পরম্পরা। আমার মায়ের দিকের বংশটা মানে মামার বাড়ির বংশটা ছিল, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, মানে সম্ভ্রান্ত। আমার বাবার বাড়ির থেকে আমার মামার বাড়িটা তুলনামূলকভাবে সম্ভ্রান্ত ছিল। সম্ভ্রান্ত, ডিস্টিংগুইশড বলবে তোমরা, রেসপেক্টেবল, নিয়ারেস্ট মিনিং হবে রেসপেক্টেবল। ওয়ান অফ আর ফোরবিয়ার্স, তাদের মধ্যেই একজন পূর্বপুরুষ, আমার মামার বাড়িরই একজন, মানে দাদু মামার বাড়ির তরফে, ফোরবিয়ার্স মানে পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টোড মানে অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল অফ বাহাদুর, আন্ডারলাইন বাহাদুর, এই বাহাদুর টাইটেলটা তার মামার বাড়িতে পেয়েছিল। সো গিভেন বাই দ্য ব্রিটিশ,
মনে রাখবে ব্রিটিশরা তাদেরকে, সেই সময় তো ব্রিটিশ রুল ছিল, সো ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়েছিল তার দাদু কোনো পূর্বপুরুষকে মামার বাড়ির তরফে। I was once one of many children. I was one of many children. আমি মা বাবার অনেক সন্তানের মধ্যে একজন ছিলাম। এ শর্ট বয়, শর্ট হাইট, তোমরা তো দেখেইছো লাইভ এপিজে আব্দুল কালামকে, শর্ট হাইট, এখনও ইউটিউবে সার্চ করলে তাকে অনেক ভিডিও দেখতে পাবে। সো এ শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস। দেখো, প্রত্যেকে মানুষ কিন্তু মনে করে নিজে আমি সুন্দর, আমি খুব সুন্দর, আমার থেকে সুন্দর কেউ নেই, অনেকেই এই ধারণা থাকে। কিন্তু তিনি পরিষ্কারভাবে বললেন না না, আমার ছোট হাইট, গ্যাঁড়া বেঁটে আর আনডিস্টিংগুইশড লুকস মানে স্বতন্ত্র নয়, ভিড়ের মধ্যে মিশে থাকলে ইউ ক্যান নট সেপারেট হিম ফ্রম আদার্স, ইউ ক্যান নট ডিস্টিংগুইশ হিম ফ্রম আদার্স, অন্যদের থেকে তুমি তাকে আলাদা করতে পারবে না। এতটাই সে সিম্পল ছিল, তাই তিনি সিম্পল ভাবে মেনেও নিলেন, বলেও দিলেন আমাদেরকে কথাটা, না না আমি আহামরি কিছু দেখতে ছিলাম না গো। ডিস্টিংগুইশ আনডিস্টিংগুইশড লুকস, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, আমার মা বাবা কিন্তু লম্বা হ্যান্ডসাম ছিল। সো উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, এই জায়গাটা আবার খুব গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করো, অ্যানসেস্ট্রাল হাউসের জায়গাটা, তাদের বাড়িটা কেমন ছিল, এখান থেকে কোশ্চেন আসবে। ancestral house which was built in the middle of the 19th century, underline middle of the 19th century, কোন সময়ে বাড়িটা তৈরি হয়েছিল, যে জায়গায় দাগ দিতে বলবো সেখান থেকেই ওএমআর শিটে তোমরা আনসার করে আসবে, কথাটা মিলিয়ে নিও, একদম ওখান থেকেই কোশ্চেনে আসবে। এবার কোশ্চেন আর স্কুলের টিচাররা করছে না, বাইরে থেকে কাউন্সিল থেকে কোশ্চেন হবে, সো বি অ্যাওয়্যার অফ দ্যাট। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এবার বাড়িটা দেখি কেমন ছিল, একটা বিশাল বড় পাক্কা হাউস, পাক্কা মানে ইট সিমেন্ট দিয়ে তৈরি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, সেই সময় তো সিমেন্ট ছিল না, লাইমস্টোন। তোমরা যদি এখন দেখো চারদিকে পুরনো মন্দির টন্দির বা অনেক পুরনো বাড়ি প্রায় ভাঙবো হচ্ছে, কলকাতাতেও প্রচুর আছে, তো লাইমস্টোন মানে চুন সুরকি দিয়ে বানানো, চুন সুরকি দুটো। তোমরা যদি কোনো ফোর্টে যাও, যে কোনো গোলকোন্ডা ফোর্ট বা সাউথের যে কোনো ফোর্টে দেখবে পাথরগুলোকে চেটানো হয়েছে, কারণ সিমেন্ট আবিষ্কার হয়নি তখন, লাইমস্টোন চুন সুরকি দিয়ে। সো লাইমস্টোন অ্যান্ড ব্রিক, ইটের তৈরি ছিল, কিসের তৈরি ছিল জানতে হবে, আন্ডারলাইন। ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, আন্ডারলাইন। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, আন্ডারলাইন। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, ভেরি ইম্পর্ট্যান্ট, কোথায় ছিল, মস্ক স্ট্রিট, মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে, ওকে। মাই অস্টিয়ার ফাদার, অস্টিয়ার মানে প্লেন অ্যান্ড সিম্পল, মানে বাহুল্য বর্জিত, ওকে। বা আমার বাবা কেমন ছিল, প্লেন, অস্টিয়ার, সিম্পল, ডাউন টু আর্থ, হি ওয়াজ ভেরি মাচ এ ডাউন টু আর্থ ম্যান, না জামা কাপড়, না প্রচুর খাওয়া দাওয়া, না জুতো, এইসব ব্যাপারে তিনি একদমই উদাসীন ছিলেন। অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, ঠিকঠাক হচ্ছে তো, লাক্সারিজ, টাইম উঠছে, লাক্সারিজ, হাউএভার মানে ইনএসেনশিয়াল কমফোর্টস, এই জায়গাটা ভালো করে বোঝো। হি অ্যাভয়েডেড, তিনি সব কিছু ত্যাগ করতেন, কি ইনএসেনশিয়াল মানে অপ্রয়োজনীয়, কমফোর্টস মানে আরাম, মানে এসির হাওয়া ছাড়া চলবে না এমনটা নয়, কমফোর্টস তিনি অ্যাভয়েড করতেন, অ্যান্ড লাক্সারিজ, বিলাসিতা, বিলাসিতা তিনি অ্যাভয়েড করতেন। আমরা মনে হয় আমাদের প্রত্যেকের বাবাকেই এরকমভাবেই দেখি, যে তাদের একটা জামা পুরোপুরিভাবে না ছিঁড়ে গেলে বা ছেঁড়াটাও পড়ছে কিন্তু ছেলে মেয়েকে কিনে দিচ্ছে, নিজেদের ওই একটা দুটো জামা পরেই সারা জীবন পেরিয়ে গেল, একটা জুতো পরেই পেরিয়ে গেল। সো ফাদার্স আর অল টিপিক্যাল, তাই তো। সো হাউএভার অল নেসেসিটিজ ওয়্যার প্রোভাইডেড ফর, যদিও বাবা নিজের জন্য এত লাক্সারিজ করতেন না, কমফোর্ট এড়িয়ে চলতেন, কিন্তু অল নেসেসিটিজ ওয়্যার প্রোভাইডেড ফর, কিন্তু সব প্রয়োজনগুলো কিন্তু তিনি মেটাতেন। ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং, ফুড, মেডিসিন, খাবার, ঔষধ এবং জামা কাপড়, খেয়াল রাখবে ওটা, ক্লোদিং, জামা কাপড়, এগুলো তিনি দিতেন, ওকে। বুঝতে পারছো তোমরা, ওকে। ইনফ্যাক্ট আসলে আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড, আন্ডারলাইন সিকিওর চাইল্ডহুড, তার শৈশবটা কেমন ছিল, নিরাপদ। চিন্তা করো, এই রকম মা বাবার আন্ডারে থাকা ছেলে তো নিরাপদ ফিল করবেই নিজেকে, আর এই নিরাপত্তাটা ছোটোবেলায় পাওয়াটা খুব জরুরি, যে সব ঝড়ঝাপটা থেকে মা বাবা তো আটকাবে ঠিকই,
তার সাথে যে তাকে মেন্টাল সাপোর্ট দেওয়া, ইট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ইন ব্রিঙ্গিং আপ এ চাইল্ড টু মেক এ কমপ্লিট ম্যান, এটা বানাতে গেলে। সো হি ওয়াজ ভেরি মাচ ফর্চুনেট এনাফ টু গেট জাইনুল আবদিন অ্যান্ড আশিয়াম্মা অ্যাজ প্যারেন্টস। সিকিউর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। সাচে তিনি একদম পরিষ্কারভাবে বললেন যে আমার ছোটোবেলাটা মেটেরিয়ালি, মানে আমার যা দরকার বাবা মিটিয়েছেন। মেটেরিয়ালি, ওগুলো মেটেরিয়াল হলো মেডিসিন, ক্লোদিং আর ফুড, তিনটে জিনিস। আর ইমোশনালি, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এখনকার দিনে ইমোশনাল সাপোর্ট বাচ্চাদেরকে মা বাবা দেয় না, হাতে জাস্ট ফোনটা ধরিয়ে দেয়, তারা সেখান থেকে সাপোর্ট যা পাওয়ার পাচ্ছে, হয়ে যাচ্ছে যা হওয়ার, শেষ। ইমোশনালি মানে এখানে মেন্টালি সাপোর্ট তিনি পেয়েছিলেন, এমনি এমনি তিনি অত বড় হননি। সো এবার প্রসঙ্গ পাল্টাচ্ছে, দেখো এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, তিনি কি খেতেন, ঠিক আছে? সাউথে যারা গেছে তারা দেখেছে ইডলি ধোসার জায়গা। সো আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি আমার মায়ের সঙ্গে সাধারণত খেতাম। কার সঙ্গে? মাদার, আন্ডারলাইন। কোথায় খেতাম? সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের ফ্লোরে বসে। বেশিরভাগ নিম্নবিত্ত ঘরে রান্নাঘরে বসে খাওয়া হয়, বা ফ্লোরে মাটিতে বসে ডাইনিং টেবিল আর কত লোকের ঘরে আছে। সো মারা তো আবার বিশেষ করে রান্নাঘরেই খায়, একা একা খায়, কি লুকিয়ে খেয়ে নেয় কে জানে, ও একা একাই দেখবে খাচ্ছে সবসময়, মায়েরা লুকিয়ে খায়। সো স্পেশাল কিছু করে হয়তো। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, তিনি কি করতেন? আমার সামনে একটা কলা পাতা দিতেন। কলা পাতা খেতে খুব ভালো লাগে, কলা পাতা, পদ্ম পাতা। সো ব্যানানা লিফ, আন্ডারলাইন করো, ব্যানানা লিফ বিফোর মি, অন হুইচ শি দেন ল্যাডেল রাইস। ল্যাডেল মানে হাতায় করে দেওয়া। তিনি হাতায় করে কি দিতেন? রাইস, ভাত, অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার। আর সাউথের বিখ্যাত সাম্বার, অ্যারোমেটিক মানে সুগন্ধিযুক্ত, অনেক মশলা, স্পাইস, একদম পুরো সাউথ ইন্ডিয়া থেকে সব স্পাইস গোটা পৃথিবীতে যায়, একদম দারুচিনি থেকে আরম্ভ করে। তাদের স্পাইসটা খুব, স্পাইসেসগুলো ব্যবহার করে, লবঙ্গ, এলাচ সব ওখানে চাষ হয়। সো অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, তার সাথে কি থাকতো? অনেক রকমের শার্প মানে তীক্ষ্ণ, জিভে দিলে একদম মাথা পর্যন্ত জ্বলে যাবে। হোমমেড পিকল মানে বাড়িতে বানানো আচার, ওকে। অ্যান্ড এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। ডোলপ মানে হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ, আমি একটু লিখি, ডোলপ, ওকে। ডোলপ মানে হচ্ছে এ স্মল অ্যামাউন্ট অফ, ওকে, এক দলা আর কি, মানে এক দলা, ওকে, ওই গোল পাকিয়ে দিয়ে দেওয়া। সো এটা ঠিকঠাক লেখা যাচ্ছে? হ্যাঁ, এটা ঠিক আছে, একটু হয়তো সরু কিন্তু ঠিক আছে, বেশ। তাহলে হোমমেড পিকল অ্যান্ড এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, স্মল অ্যামাউন্ট অফ কোকোনাট চাটনি, ওকে। নারকেলের দুধ দিয়ে বানানো যে চাটনিটা, সেটাকে কোকোনাট চাটনি বলা হয়। বেশ, এটা তো গেল খাবার ব্যাপার, কি খেত, এখান থেকে কোশ্চেন আসবে। দেন দ্য শিবা টেম্পল, ওখানে একটা শিবের মন্দির ছিল। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, আন্ডারলাইন শিবা টেম্পল। রামেশ্বরমকে বিখ্যাত করেছিল তীর্থযাত্রীদের কাছে, পিলগ্রিমস মানে তীর্থযাত্রী, কি বিখ্যাত করেছিল? একটা শিবের মন্দির। শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ির থেকে কতটা দূরত্ব ছিল? 10 মিনিট, আন্ডারলাইন করো, 10 মিনিট, এ 10 মিনিট, আন্ডারলাইন করো, কতক্ষণ, অপশানে আসবে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, খুঁজে পাবে না, মাথা খারাপ হয়ে যাবে। সো এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমার বাড়ির থেকে 10 মিনিটের হাঁটা দূরত্ব। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের এলাকায় বেশিরভাগ লোক কিন্তু মুসলিম ছিল। এপিজে আব্দুল কালাম নিজেও মুসলিম ছিলেন, কিন্তু এটা বলার কি কারণ? বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, সেখানে কিন্তু অনেক হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি, তাহলে কি তারা দাঙ্গা করতো? না। তারা মারপিট করতো? না। দে লিভিং অ্যামিকেবলি, অ্যামিকেবলি মানে কর্ডিয়ালি, ইন এ ফ্রেন্ডলি ওয়ে, বন্ধুত্বপূর্ণভাবে হিন্দু মুসলিম বসবাস করতো রামেশ্বরমে।
সেখানে যেমন একটা শিবা টেম্পলও ছিল, একটা মস্কও ছিল, দেখবো আমরা। অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণভাবে থাকতো। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক, একটা পুরনো মসজিদও ছিল ইন আওয়ার লোকালিটি, হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, আমার বাবা সেখানে তাকে সন্ধেবেলায় প্রেয়ার্স মানে নামাজ পড়তে নিয়ে যেত। তাহলে কোথায় নামাজ পড়তে নিয়ে যেত কোশ্চেনে আসবে, আন্ডারলাইন করো ওল্ড মস্ক, ওল্ড মস্কে, ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার, এই ওল্ড মস্ক আন্ডারলাইন কর। সো ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধেবেলায় তিনি নিয়ে যেতেন তাকে। কখন নিয়ে যেতেন আসবে কোশ্চেনে, মর্নিং চলে আসবে, ইভিনিং আসবে, আফটারনুন আসবে, খুঁজে পাবে না। টেক্সট এইভাবে পড়তে হয় খুঁটিয়ে। ইভিনিং আন্ডারলাইন করো, ওল্ড মস্কে আন্ডারলাইন করো, বেশ। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. Faintest মানে হচ্ছে slightest, faintest, faintest মানে হচ্ছে slightest, slightest মানে হচ্ছে ন্যূনতম। বলছে আমার ন্যূনতম আইডিয়াও ছিল না যে, ন্যূনতম আইডিয়াও ছিল না কিসের, অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স, ওই যে অ্যারাবিক প্রেয়ার্সটা করা হতো চ্যান্টেড, তার মানে নামাজের যে কথাগুলো, সেই নামাজের কথাগুলো আমি কিচ্ছু বুঝতাম না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি এটা বুঝেছিলাম দ্যাট দে রিচড গড, সেগুলো, দে মানে কিন্তু ওই অ্যারাবিক প্রেয়ার্স, আন্ডারলাইন করো, দে মানে অ্যারাবিক প্রেয়ার্স, ওই অ্যারাবিক প্রেয়ার্সগুলো কোথায় পৌঁছাতো, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে পৌঁছাতো, এটুকু আমি বুঝতাম, মানে বুঝতাম না। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক, আমার বাবা যখন মস্ক থেকে বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার্স, প্রেয়ার্সের পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের মানুষ, ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাটা, বিভিন্ন, দেখো একটা মুসলিম মস্ক, সেখানে বিভিন্ন রিলিজিয়ানের লোকেরা যাচ্ছে, উড বি সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করত। মেনি অফ দেম অফার্ড, এবার কি হতো দেখো কত মজার ঘটনা, মেনি অফ দেম, তাদের মধ্যে কি করতো, অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, আমার বাবাকে তারা কি দিত নিয়ে গিয়ে, এক বাটি করে জল। কেন? হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, আমার বাবা কি করতেন, সেখানে আঙুল, ওই বাটির জলে আঙুল ডুবিয়ে, অ্যান্ড সে এ প্রেয়ার, মন্ত্র বলে দিতেন। দিস ওয়াটার, এই জলটা কি কাজে লাগতো, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, পরে এটা এই জল কোথায় নিয়ে যাওয়া হতো, দিস ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, ইনভ্যালিডস মানে হচ্ছে অক্ষম, ইল পারসনস, যাদের শরীর অসুস্থ, উইক, সিক পারসনস, who stays in their house, who cannot come to the mosque, cannot attend the prayer. So this water, bowl of water was taken to home for the invalids, ill persons. Okay. I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এটাও মনে পড়ে, দেখো ও তো আস্তে অনেক বয়সে তিনি অটোবায়োগ্রাফি লিখছেন, তাহলে তাকে ক্ষীণ স্মৃতিশক্তি অনেকটাই চাপা দিয়ে দিয়েছে সব কিছু, অনেক ছোটোবেলাকার কথা তো কারোরই মনে থাকে না। সো বলছে আই অলসো রিমেম্বার, আমার এটাও মনে আছে, পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, লোকেরা আমাদের বাড়ি আসতো থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, মানে ভালো হয়ে যাওয়ার পর, সুস্থ হয়ে যাওয়ার পর, ওই জল নিয়ে গিয়ে সুস্থ হওয়ার পর লোকেরা আমাদের বাড়ি ফিরে আসতো। ফাদার কিসের জন্য, ধন্যবাদ জানানোর জন্য। ফাদার অলওয়েজ স্মাইলড, বাবা সব সময় হাসতো। অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, এবং তিনি বলতেন না না না, আমাকে ধন্যবাদ দিতে হবে না, তোমরা আল্লাহকে ধন্যবাদ দাও, ঈশ্বরকে ধন্যবাদ দাও, হি ইজ দ্য মার্সিফুল, তিনি সবাইকে ক্ষমা করেন, সবাইকে ভালো রাখেন। সো এবার ওকে, পরের প্যারাগ্রাফে আমি চলে আসছি। আশা করছি বুঝতে পারছো। মাঝখানে একটু বলে দিই, এটা আমার কর্তব্য বলা, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা ছড়িয়ে দাও সবার মধ্যে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা 12-এর ছেলের কাছে, ছেলে মেয়ের কাছে যেন পৌঁছে যায়। আমি
এরপরে এমসিকিউ আনবো, পরের পর এমসিকিউ আসবে আমাদের, আমি লাইভে এসে এমসিকিউ প্র্যাকটিস করাবো, গ্রামার করাবো, একে একে চলতে থাকবে। বেশ, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল শুরু হয়েছে। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, মনে রাখবে রামেশ্বরম টেম্পলের সব থেকে বড় পুরোহিত, প্রধান পুরোহিত কি নাম? পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। আন্ডারলাইন করো, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড, ওটা লোজ নয়, ক্লোজ ফ্রেন্ড হবে, ওটা প্রিন্টিং মিস্টেক আছে সবার বইতে। ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড। চিন্তা করো, একজন মুসলিম লোক, তার সাথে বন্ধুত্ব, একদম রামেশ্বরম শিবা টেম্পলের পুরোহিত। তাহলে তাদের মধ্যে কতটা কমিউনাল হারমোনি ছিল এটা আমাদের বুঝতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি কতটা বজায় ছিল তাদের মধ্যে। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, ভিভিড মানে হচ্ছে খুব ক্লিয়ার, স্পষ্ট, যে স্পষ্ট স্মৃতিটা আমার খুব মনে পড়ে, অফ মাই আর্লি চাইল্ডহুড, প্রথম দিককার শৈশব, ইজ অফ দ্য টু মেন, এই দুটো লোককে আমার মনে পড়ে। আন্ডারলাইন, এই টু মেন চলে আসবে, নিয়ে অপশানে থাকবে কাদের 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 মনে পড়তো, তাহলে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী আর তার জৈনুল আবদিন, দুজন। Of my fathers, one of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire. Traditional মানে হচ্ছে কাস্টমারি, ট্র্যাডিশনাল কথার অর্থ কাস্টমারি, মানে ঐতিহ্যবাহী, তাই তো? ট্র্যাডিশনালি কাস্টমারি, ঐতিহ্যবাহী। তারা ঐতিহ্যবাহী ড্রেস, যেমন যার ড্রেস হিন্দু মুসলিমের, অ্যাটায়ার, অ্যাটায়ার মানে পোশাক, ড্রেস। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা কী নিয়ে আলোচনা করতো? স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক আলোচনা করতো, ঈশ্বর, গডস রিলেশন উইথ ম্যান, উইথ দিস ওয়ার্ল্ড, এই ধরনের বিভিন্ন রকম গভীর আধ্যাত্মিক আলোচনা তারা করতেন। আসলে সব শিয়ালের একই তো রাস, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে যত মত তত পথ, তুমি যে কোনো একটা পথেই ধরে যাও, তুমি এক জায়গাতেই পৌঁছাবে এবং সেটা ঈশ্বরের কাছে। সো স্পিরিচুয়াল ম্যাটার্স। হোয়েন আই ওয়াজ ওল্ড অ্যানাফ টু আস্ক কোয়েশ্চেন্স, আমি যখন প্রশ্ন করার মতো একটু বড় হলাম, ছোটোবেলায় তো প্রশ্ন করতে পারতাম না, আমি বড় হলাম প্রশ্ন করার মতো, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট দ্য রেলেভেন্স অফ প্রেয়ার। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। রেলেভেন্স মানে প্রাসঙ্গিকতা, পার্টিনেন্স, PERTINENCE। সো পার্টিনেন্স, রেলেভেন্স অফ প্রেয়ার। বাবা, এই প্রেয়ারের প্রাসঙ্গিকতা কী বা প্রয়োজন কী বা মানেটা কী? মাই ফাদার টোল্ড মি দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। বাবা বলেছিল যে দেখ, এই প্রেয়ারের মধ্যে বা এই নামাজ পড়ার মধ্যে বা যে কোনো ধর্মের মন্ত্রের মধ্যে, উপাসনার মধ্যে, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস, রহস্যময় কিছু নেই। ওকে, রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন, কমিউনিয়ন মানে হচ্ছে যোগ সাধন, ভাবের আদান প্রদান, পসিবল এ কমিউনিয়ন। রাদার প্রেয়ার মেড, এই উপাসনাটা কি করতো? এই প্রেয়ারটা মেড পসিবল এ কমিউনিয়ন, ভাবের আদান প্রদান ঘটাতো। ওয়ান অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, অফ দ্য স্পিরিট, আত্মার মিলন, ভাবের আদান প্রদান ঘটাতো মানুষের মধ্যে। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রে করো, প্রার্থনা করো, হি সেড, তিনি বলতেন, ইউ ট্রানজেন্ড ইউর বডি, এই জায়গাটা বোঝো, ট্রানজেন্ড মানে হচ্ছে অতিক্রম করে যাওয়া, টু গো বিয়ন্ড, টু গো বিয়ন্ড, এই রক্ত মাংসের শরীরকে আমরা অতিক্রম করে চলে যাচ্ছি, টু গো বিয়ন্ড, ট্রানজেন্ড মানে এক্সিড, এক্সিড অতিক্রম করে চলে যাচ্ছি আমরা, এবং বাকি সব কিছুকে, এই পার্থিব সব কিছুকে আমরা অতিক্রম করছি, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, এবং আমরা এই ইউনিভার্সের একটা অংশ হয়ে যাচ্ছি। আমরা যদি পৃথিবী, এই ইউনিভার্সকে দেখি, এই সোলার সিস্টেমকে দেখি, এরকম কোটি কোটি সোলার সিস্টেম আছে, সেখানে একটা ছোট্ট গ্রহ পৃথিবী, সেখানে একটা ছোট্ট দেশ ভারতবর্ষ, সেইখানে আমরা রয়েছি। তাহলে আমরা যে কতটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই ইউনিভার্সের তুলনায়, সেটা আমরা বুঝতে পারি যখন আমরা এই কসমসে, এই ইউনিভার্সে বিলীন হয়ে যাই থ্রু দ্য স্পিরিচুয়াল প্র্যাকটিস, থ্রু দ্য স্পিরিচুয়াল প্র্যাকটিস, থ্রু মেডিটেশন, থ্রু প্রেয়ার্স, থ্রু সং। বিভিন্ন রকম ফরম্যাট আছে এই প্রেয়ারের, তার মধ্যে গান,
তার মধ্যে ধ্যান, মেডিটেশন, তখন আমরা বুঝতে পারি নিজেদের তুচ্ছতা সম্পর্কে আমাদের আইডিয়া হয়। না হলে যারা এসব করে না তারা নিজেদেরকে অনেক বড় মনে করে, জ্ঞানী অহংকারী করে, ধনী নিজে অহংকারী হয়। সো এইটা করলে কি হয়, এটাই হচ্ছে মেন ফোকাস পুজো অর্চা করার, যে আমরা কি হবে, পার্ট অফ এ কসমস, এই ইউনিভার্সের একটা পার্ট হয়ে যাব। ওকে, সো হুইচ নোজ নো ডিভিশন, এখানে কোনো বিভেদ থাকবে না। যখন তুমি এগুলোকে অতিক্রম করে যাবে না, তখন তুমি এগুলোর মধ্যে কোনো বিভেদ, ডিভিশন থাকবে না কিসের মধ্যে, অফ ওয়েলথ, ধনী দরিদ্র কোনো পার্থক্য নেই, এজ বয়সের, ছোট বড়, সিনিয়র জুনিয়র কোনো পার্থক্য থাকবে না। কাস্ট মানে বর্ণ জাতি, অ্যান্ড অর ক্রিড মানে ধর্মমত, মতাদর্শের সব মিলেমিশে একাকার হয়ে যাবে। তুমি যখন এই উপাসনাগুলো করবে, ইউ উইল বিকাম এ পার্ট অফ দ্যাট ইউনিভার্স, অফ দ্যাট কসমস। এবং এটা শুধুমাত্র প্রেয়ারের মাধ্যমেই হয়। কত সহজভাবে তিনি বুঝিয়ে দিলেন তাকে, ওইটুকু ছেলেকে, বড় বড় ভারী ভারী কথা না বলে জাস্ট বলে দিলেন, বাবা উপাসনা করলে এই দেহ থেকে, এই সব কিছু পার্থিব জগৎ থেকে তুমি বেরিয়ে গিয়ে তুমি মিশে যাবে কিসের সাথে, কসমসের সাথে। তখন তুমি বুঝবে, তোমার ক্ষুদ্রতা সম্পর্কে তুমি ওয়াকিবহাল হবে, এটাই প্রয়োজন। নেক্সট, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল, যেটা আমি একটু আগেই বললাম। আমার বাবা পারতেন অনেক জটিল স্পিরিচুয়াল তো খুব জটিল ব্যাপার, তিনি খুব সহজ ভাষায়, ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, তিনি তামিল ভাষায়, ডাউন টু আর্থ মানে ভেরি সিম্পল, তামিল ভাষায় তিনি বুঝিয়ে দিতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, কি বলেছিলেন, ভেরি ইম্পর্ট্যান্ট, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, গুড অর ব্যাড, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট। তুমি যাই হও, মুচি মেথর, ধনী দরিদ্র, যাই হও তুমি, গুড অর ব্যাড, এভরি হিউম্যান বিইং, প্রত্যেকটা মানুষ, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, স্পেসিফিক মানে বিশেষ, এলিমেন্ট মানে উপাদান, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা স্পেসিফিক বিশেষ উপাদান, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। সো ডিভাইন বিইং মানে গড ইজ ম্যানিফেস্টেড উইদিন আস। ভগবানকে কোথায় খুঁজি আমরা, মন্দিরে আছে নাকি? সেই তো পড়েছিলে, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, আর হাসে অন্তর্যামী। সো ডিভাইন বিইং ম্যানিফেস্ট, সর্বশক্তিমান, ডিভাইন দ্য অল পাওয়ারফুল, অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট। সো ডিভাইন বিইং, তারা প্রত্যেকটা মানুষ, এই যে শিব জ্ঞানে জীব সেবা, তাই তো, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, সেই একই কথা অন্যভাবে এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বরকে দেখা। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সো ইউ আর দ্য পার্ট অফ গড, তুমি একটা ভগবানের অংশ, তাহলে হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, জীবনে এত ভয় কিসের? ডিফিকাল্টিজ মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস, আমার এই নেই, আমার ওই নেই, আমার এমনি করে কি করে পড়াশোনা হবে, ওর ওই আছে, এর ওই আছে, ও জীবনে কত এগিয়ে যাচ্ছে, ওর কত কিছু রয়েছে বলে এগিয়ে যাচ্ছে, আর আমি সারাদিন খালি অভিযোগ করে যাচ্ছি, আমার এটা নাই, ওটা নাই, তাহলে আমি কিভাবে এগোতে পারবো? সো হোয়াই বি অ্যাফ্রেড, তুমি এত ভীতু কেন? বাদ দাও। সাফারিংস, আমার যত কষ্ট, নিজের কষ্ট সবসময় বড় মনে হয়। সো সাফারিংস, যত অসুবিধা আমার, যত কষ্ট আমার, অ্যান্ড প্রবলেমস, যত প্রবলেম আমার গো, সেই কারণে আমি এটা হতে পারতাম, এটা করতে পারতাম যদি এটা হতো। আমি অনেকগুলো ক্লজ লাগিয়ে দিই, কিন্তু আমি যে চেষ্টা করিনি সেটা আমি বলবো না, না এইসব অনেক অসুবিধা ছিল, আমি কিভাবে করি বলো দেখি। হ্যাঁ, এত অসুবিধা করে মানুষ কি কিছু করতে পারে জীবনে? সো প্রবলেমস, সাফারিং, অ্যান্ড সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, তোমরা কিসের ভয় পাচ্ছ, কিসের ডিফিকাল্টিজের কথা চিন্তা করছো? ইউ আর দ্য পার্ট অফ দ্যাট ডিভাইন পাওয়ার, তুমি তো সেই ভগবানের অংশ গো। সো প্রবলেমস, হোয়েন ট্রাবলস কাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিংস, যখন তোমার জীবনে কষ্ট দুঃখ আসবে, হোয়েন ট্রাবলস কাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো, দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিং, রিলেভেন্স মানে কানেকশন, দেয়ার ইজ এ কানেকশন বিটুইন ইউর সাফারিং, তাই তো রবীন্দ্রনাথ বলেছিল তো, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে জীবন পূর্ণ করো। তাহলে যতক্ষণ না একটা সোনাকে আমরা পোড়াই, ততক্ষণ কি খাঁটি সোনা হয় নাকি? তাহলে এই যে
আমাদের জীবনে যে দুঃখ কষ্ট বাধা দেখছি না আমরা সাময়িক, এগুলো কিন্তু আমাদের পুড়িয়ে খাঁটি সোনা করছে। দে আর হেল্পিং আস টু স্ট্রাগল এগেনস্ট আর ফেসিং দ্য প্রবলেমস। দে আর মেকিং আস স্ট্রঙ্গার, দে আর মেকিং আস স্ট্রঙ্গার। যদি আমাদের রাস্তা একদম ফুলে বেছানো হয় তাহলে কিছু জীবনে শেখা যাবে না। দুঃখ কষ্ট আসে আমাদেরকে শিক্ষা দিতে, তোমাকে কষ্ট দিতে নয়, এবং তোমার পাওয়ার অফ রেজিলিয়েন্স বাড়াতে, তোমার সহ্য ক্ষমতা বাড়াতে। তাই প্রার্থনা করো, দুঃখ দিও কিন্তু দুঃখ সহ্য করার মতো ক্ষমতাটা দিও ভগবানকে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলেভেন্স অফ ইউর সাফারিংস, বোঝার চেষ্টা করো একটুখানি। সো যেটা হয় ভালোর জন্যই হয়, তাই তো আমরা বলি তো, जो होता है अच्छे के लिए होता है, जो हुआ है वो भी अच्छे के लिए हुआ है। সো রেলেভেন্স অফ ইউর সাফারিং বোঝার চেষ্টা করো, তুমি কেন ভুগছো, ঠিক আছে। অ্যাডভার্সিটি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন এবং সেরা লাইন এই পুরো গল্পের। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। আন্ডারলাইন মার্কিং করে নাও, আসবে কোশ্চেন। অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা। অ্যাডভার্সিটি, ভেরিয়াস প্রবলেমস ইন আওয়ার লাইফ অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস। কী করে? আমাদেরকে সুযোগ দেয়। অপরচুনিটিস মানে সুযোগ ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে সেলফ অ্যানালিসিস, আত্মসমীক্ষণ। সো তোমাকে বুঝতে হবে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। তোমার জীবনে যতবার দুঃখ কষ্ট এসেছে, অসুবিধা এসেছে, অসুবিধার সম্মুখীন হয়েছো, তুমি তখনই ভিতরে তাকিয়েছো, তাই তো? আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। সো তখন তুমি সলভ করার প্রবলেম সলভ করার বারবার চেষ্টা করেছো, ঘন্টার পর ঘন্টা নতুন কিছু শিখেছো, তারপর সমাধান করেছো। তাহলে তোমার লাভ হলো তুমি শিখতে পারলে যে ওই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে হয়। তাই প্রতিকূলতা সবসময় তোমাকে একটা আত্মসমীক্ষা বা সেলফ অ্যানালিসিস করতে সাহায্য করবে। সো ওকে, বেশ। তো এই অংশে আমি দুটো কথা বলি যে যেহেতু তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমেস্টারটা ওএমআরে হতে যাচ্ছে, সো এমসিকিউ এর আমি একটার পর একটা পার্ট আনতে থাকবো এবং আমি লাইভে আসবো। সপ্তাহে 1 থেকে 2 দিন লাইভে আসবো এবং সেখানে আমি গ্রামার এবং এমসিকিউ করাবো। এবং আমি আশা করব যেগুলো করাবো তার মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। বেট, স্ট্রং রুটস, রাইডার্স টু দ্য সি, এরপরে আমরা ইউলিসিস পড়বো, খুব তাড়াতাড়ি ইউলিসিসের ভিডিও আসছে। সো ঠিক আছে, আমি আচ্ছা তোমরা সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করলে খুব ভালো লাগে। আশা করি চাইবো যে স্যারের একটু ভালো লাগুক। তোমরা কমেন্ট একটু করো কেমন লাগছে, কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে। দেখো আমার চ্যানেল তো নতুন, আমি আদৌ পড়াতে পারছি কি না আমি বুঝতেও পারছি না। তোমরা যদি না বলো আমি কীভাবে বুঝবো তোমাদের সুবিধা অসুবিধা। সো ঠিক আছে, চলে আসছি। দেখো, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। আমি আমার বাবাকে বলতাম যে বাবা তুমি এই কথাগুলো তুমি লোকেদের বলো না কেন যারা আমাদের কাছে আসে তোমার কাছে হেল্প চাওয়ার জন্য। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। সো হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি আমার কাঁধে হাত রেখেছিলেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ, আমার চোখের দিকে তাকিয়েছিলেন, স্ট্রেট সোজাসুজি। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কারণ কিছুক্ষণের জন্য, কোয়াইট মানে অনেকক্ষণ, কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, তিনি কিছু বলেননি। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। অ্যাজ হি ওয়াজ জাজিং মানে হচ্ছে মূল্যায়ন করা, জাজমেন্ট দেওয়া। তিনি জাজ করার চেষ্টা করছিলেন, বোঝার চেষ্টা করছিলেন মাই ক্যাপাসিটি মানে এবিলিটি। ক্যাপাসিটি কথার অর্থ এবিলিটি, আমার ক্যাপাসিটি কতটা, অর্থাৎ আমার যোগ্যতা কতটা বোঝার। ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড কথার অর্থ কম্প্রিহেন্ড, আন্ডারস্ট্যান্ড। ওকে, সো কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড। তাহলে তিনি আমার দিকে তাকিয়ে একটু বোঝার চেষ্টা করলেন যে ঠিক কতটা সহজভাবে বললে ছেলেটা বুঝতে পারবে। সো হিজ ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যে আমি যদি বড় বড়
কঠিন শব্দ বলি সে কি আদৌ বুঝতে পারবে? সো তিনি জাজ করার চেষ্টা করলেন। দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস। তারপর তিনি খুব লো মানে নিচু স্বরে কিন্তু গভীর ডিপ ভয়েসে উত্তর দিলেন। হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। তার উত্তরটা, বাবার উত্তরটা আমাকে পরিপূর্ণ করেছিল উইথ স্ট্রেঞ্জ এনার্জি, অদ্ভুত প্রাণ শক্তিতে। এনার্জি, প্রাণ শক্তিতে আমাকে, অ্যান্ড এনথুজিয়াজম কথার অর্থ ইন্সপিরেশন, প্রেরণা। আমি বাবার কথায় মনের বল পেয়েছিলাম, আর এনথুজিয়াজম মনের প্রেরণা পেয়েছিলাম, ইন্সপিরেশন পেয়েছিলাম। হোয়েন এভার, তিনি কি বলেছিলেন এবার দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। হোয়েন এভার হিউম্যান বিইংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখনই কোনো মানুষ নিজেকে একা বোধ করে, লোনলি, হোয়েন এভার এ ম্যান ফিলস লোনলি, সলিটারি বা লোনলি, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, খুব প্রাকৃতিকভাবে বা সহজাত প্রতিক্রিয়া হিসেবে সে কী করে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি মানে কম্পানিয়ান, তারা সঙ্গী খোঁজার চেষ্টা করে। তাই তো, তোমরাও তো করো। ছুটির দিন, ভাল লাগছে না, চল বন্ধুকে ফোন করি, চলে আয়, ক্রিকেট খেলা যাক, বা মেয়েরা বলবে একটু ডেকে নিয়ে একটু গল্প করি সবাই মিলে, সো বা একদিন ফুচকা খেয়ে আসি। সো কোম্পানি এটা দরকার হবে। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, মানুষ যখনই, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ আমাদের জীবন সম্পর্কে জানার ব্যাপারে। সো যখনই হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখনই তারা কোনো রকম সমস্যায় পড়ে, প্রবলেম, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা কি করে, খোঁজে এমন একজন যে তাকে সাহায্য করতে পারবে, অর ইন আদার ওয়ার্ডস দে উইল হেল্প টু কাম আউট অফ দ্যাট প্রবলেম, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এরকমভাবেই আমরা খুঁজি যে কিভাবে আমরা এই সমস্যা থেকে বেরোবো। সামওয়ান টু হেল্প দেম। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পেসি কথার অর্থ ডিপ অবস্ট্যাকল, গতিহীন অবস্থা, ইম্পেসি চরম সংকটের অবস্থা, ইম্পেসি গ্রেট প্রবলেম, ক্রিটিক্যাল সিচুয়েশন, এগুলো বলতে পারো তোমরা ইম্পেসির জায়গায়। ডিপ অবস্ট্যাকলটা হচ্ছে মেন। ইম্পেসি, দে লুক টু সামওয়ান, তারা কি করে, যখন আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, আমরা যখন বুঝতে পারি যে আমাদের জীবন আর গতি এগোচ্ছে না, তখন আমরা কি করি, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। খুব স্বাভাবিকভাবেই আমরা একজনকে খুঁজি যে এখান থেকে, এই সমস্যা থেকে আমাদেরকে বের করে আনতে পারবে। সো এনি প্রবলেম? সো এই সমস্যা থেকে আমাকে, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। আমরা একটা কোনো একটা রাস্তা খুঁজি, সমাধান খুঁজি, এমন একজনকে খুঁজি যে সাহায্য করতে পারবে, হেল্প করতে পারবে আমাকে। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. Every recurrent anguish, very important, recurrent, তোমরা অনেকে ব্যাংকে, পোস্ট অফিসে রেকারেন্ট আরডি করে না, সেই কথাটা মানে হলো রেকারেন্ট ডিপোজিট, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর হ্যাপেনিং এগেন অ্যান্ড এগেন, যে ঘটনাটা বারবার ঘুরে ঘুরে আসে সেটাকে বলে রেকারেন্ট। সো এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, আমাদের ফিরে ফিরে আসে যে অ্যাঙ্গুইশগুলো, অ্যাঙ্গুইশ মিন্স অ্যাগোনি, ডিপ পেন, অ্যাঙ্গুইশ। তোমরা প্রত্যেকটা মানে ভালো করে করবে, কারণ এমসিকিউতে আসবে। নিয়ারেস্ট মিনিং জানতে হবে। ডিপ পেন, অ্যাঙ্গুইশ অথবা অ্যাগোনি বলতে পারি। সো যখনই আমাদের কোনো কষ্ট হয়, দুঃখ হয়, ডিপ পেন, লঙ্গিং মানে ইয়ার্নিং, কোনো কিছু পাওয়ার ইচ্ছা হয়, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার মানে উইশ, মনের কোনো ইচ্ছা হয়, কোনো অসুবিধা হয়, মনে কষ্ট হয়, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, মন ঠিক একটা তার বিশেষ সাহায্যকারীকে খুঁজে নেয়। ওকে, সরি। সো ইটস ওন স্পেশাল হেল্পারকে খুঁজে নেয়। ফর দ্য পিপল, আন্ডারলাইন করবে এই জায়গাটা, এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। ওকে, এখনো পর্যন্ত ঠিক আছে। নেক্সট, ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যেসব লোকেরা
দুঃখ কষ্ট পেয়ে, ডিস্ট্রেস মানে দুঃখ, দুঃখে আছে, যন্ত্রণায় আছে, যা সেই যন্ত্রণা দুঃখ নিয়ে যখন লোকেরা আমার কাছে আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা ভালো করে বোঝো। আমি কি কাজ করি? আই অ্যাম বাট এ গো বিটুইন, গো বিটুইন অর্থাৎ মিডিয়াম, মিডিয়েটারের কাজ করি। মিডিয়াম, আই ওয়ার্ক, আই অ্যাক্ট লাইক এ মিডিয়াম, আই অ্যাক্ট লাইক এ মিডিয়েটার, মধ্যস্থতাকারীর কাজ করি। কার কিসের মধ্যে? কি কাজ সেটা? ইন দেয়ার এফোর্ট, এফোর্ট মানে এন্ডিভিয়ার, তাদের চেষ্টা, টু প্রপিশিয়েট, প্রপিশিয়েট মানে অ্যাপিজ, ভেরি ইম্পর্ট্যান্ট, প্রপিশিয়েট, প্রপিশিয়েট কথার অর্থ তোমরা লিখবে অ্যাপিজ, APPEASE, অর্থাৎ শান্ত করা, কোনো কিছুকে খিদে মেটানো, তৃষ্ণা মেটানো, মনের জ্বালা মেটানো, মনের দুঃখকে দূর করা, তাকে আমরা বলি অ্যাপিজ। ওকে, সো প্রপিশিয়েট, আমি কি করি? তাদের যে চেষ্টাটা, এই মনটাকে শান্তি দেওয়ার বা দুঃখটাকে কাটিয়ে ওঠার যে চেষ্টাটা, এফোর্ট, টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস, আমি ওই দানবীয় বা আসুরিক যে ক্ষমতাগুলো, সেগুলোকে সেগুলোকে নিগেট করার বা কমিয়ে দেওয়ার বা মিনিমাইজ করার চেষ্টা করি। ডেমনিক ফোর্সেস, দানবীয়, আসুরিক, এভিল। তোমরা অনেকেই আসুর ইয়েটা দেখেছো তোমরা, আসুরের যে হিন্দি ওয়েব সিরিজটা ছিল, তা সেখানে আমরা দেখেছি যে আসুরিক মানুষের মধ্যে সবসময় মানে দেবতা আর অসুরদের মধ্যে লড়াই চলছে, ভালো খারাপের, গুড অ্যান্ড এভিল অলওয়েজ আর ফাইটিং উইথ ইচ আদার। কখনো ভালোর জয় হচ্ছে, কখনো খারাপের জয় হচ্ছে। যখন যার যার মনের মধ্যে খারাপের প্রভাব বেশি, সে খারাপ কাজ করে, সো খারাপ পথে চলে যায়। আমি কি করি? এই ডেমনিক ফোর্সটাকে কি করি? প্রপিশিয়েট করি, অ্যাপিজ, শান্ত করে দিই। অ্যাপিজ, প্রপিশিয়েট, অ্যাপিজ, শান্ত করি। কিসের দ্বারা? উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। তাই একটু আধটু হলেও পুজো আচ্চা করা দরকার। তোমরা যদি মনে করো যে সেটা বুড়ো বয়সের জন্য ফেলে রাখবো, তাহলে অনেক বিপদ হয়ে যেতে পারে। যারা ভগবানে বিশ্বাস করে তাদের প্রতি আমি বলছি, অনেকেই নাস্তিক আছে, নাস্তিক হওয়া ক্ষতি কিছু নয়, আপনা আপনা সোচ। সো প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। আমি কি করি? অফারিংস মানে নিবেদন, প্রসাদ নিবেদন করা হয়, অনেক কিছুই তো করা হয়। তাহলে আমি এইভাবে দেখো, এটাও কিন্তু যেমন মুসলিমদের থিওরি মানে একই রকম, আমাদেরও তাই, খ্রিস্টানদেরও তাই। তাহলে সব একই রাস্তা, রাস্তা অনেকগুলো হলেও মিলছে কিন্তু এক জায়গাতেই, তাই তো? সো দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা কিন্তু ঠিক রাস্তা নয়। দিস ইজ নট দ্য রাইট পাথ টু টেক। কাদের জন্য? অ্যান্ড শুড নেভার বি ফলোড। এটা কিন্তু অনুসরণ করা উচিত নয়। এই জায়গাটা ভালো করে বোঝো, তোমাকে কেউ বলবে না এই জায়গাটা ভালো করে। কি বলছে? যে আমি মিডিয়াম হিসেবে কাজ করি, কিন্তু তোমার এটা কাজ নয় আমাকে মিডিয়াম হিসেবে ব্যবহার করা। তোমার উচিত yourself, you should feel, you should worship the God within yourself. তোমার ভেতরে যে ভগবান আছে তুমি সেটার পুজো করো, আমার কাছে না এসে। ঠিক আছে? আমি মিডিয়াম হিসেবে তোমার কাজটা করে দিচ্ছি, এটা খুব একটা সুবিধা নয়। ওটাই বলেছে যে এটা শুড নেভার বি ফলোড, এটা করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন, এই জায়গাটা ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই জায়গাটা এই দুটো লাস্টে, এরপরে যে দুটো লাইন পড়তে যাচ্ছি, গোটা গল্পটার এই দুটো লাইন সব থেকে কঠিন। তো এটা ভালো করে বুঝতে হবে, বাকি আর কিচ্ছু নেই প্রোজটায়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন মানে ফ্রাইটেনিং, আতঙ্কিত, ভিশন মানে কনসেপ্ট, আইডিয়া, অফ ডেস্টিনি। তিনি দু ধরনের ডেস্টিনির কথা বলছেন। অফ ডেস্টিনি মানে ফেট, ভাগ্য, নিয়তি। আবার বলি, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে বুঝতে হবে দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন মানে ফ্রাইটেনিং, আতঙ্কিত, ভিশন অফ ডেস্টিনি। আমরা সবসময় ভয়ে ভয়ে থাকি, কপালকে দোষ দিই, তাই তো? কর্ম না করে আমরা কপালকে, কপালে থাকলে হবে, কপালে ছিল না, না আমার সেখানে পরিশ্রমে গলতি ছিল, খামতি ছিল, সেই কারণে হয়নি। আর কি? অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবলস, আর সেই কনসেপ্টটা
দ্যাট এনাবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফস। আর যে একটা শত্রু আছে না আমার মধ্যে, সে সবসময় কী করছে, চেষ্টা করছে যে আমাকে এই চাই এই চাই ওই চাই, খালি ডিজায়ারের মধ্যে আমাকে রেখে দিয়েছে। ওই চাওয়া মানে দরকারি ফ্রিজ টিভি গাড়ি বাড়ি, চাওয়াকে রোধ করা যায় না। এই যে ডিজায়ারের শয়তান আমার মধ্যে রয়েছে, সে সময় বলছে এটা চাই, এটা পেলে তুই খুশি হবি, ওটা যদি না পাস তাহলে তুই দুঃখে থাকবি। সো এইরকমভাবে একটা সব সময় আমাদের মনের মধ্যে একটা লড়াই চলছে উইদিন আওয়ার সেলফস, নিজেদের মধ্যে। তাহলে এখানে কালামের বাবা অদৃষ্ট সম্পর্কে দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণার কথা বলেছেন। একটি হলো ভয় তাড়িত অদৃষ্টের ধারণা। ভয় তাড়িত মানে হচ্ছে তুমি ভয়ে কি হবে, এটা ভগবানকে ভয়ে ভক্তি করছো হয়তো, সেই অদৃষ্ট ফেটকে তুমি বেশি গুরুত্ব দিচ্ছ তোমার জীবনে, ভাগ্যকে, কর্মকে নয়। এই ভয় কোনো অজানা বিপদের আশঙ্কায় মানুষকে মহাশক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করে। এই যে ভয়টা, এই কি ক্ষতি হবে, তখন আমরা ভয়ে পুজো করি, মা কালীর পুজো করি, ঠাকুরের পুজো করি। আর অদৃষ্টের দ্বিতীয় ধারণাটি হলো যে আমাদের নিজস্ব কোনো ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতা আমাদের চাহিদা পূরণে বাধা দেয়। ওকে, আমরা যদি আমাদের খামতিগুলো চিহ্নিত করতে পারি, যে আমাদের কোন জায়গায় খুঁত থাকছে একটা কাজ করতে গেলে, আমরা বারবার ফেল হচ্ছি কেন, তাহলে আমরা নিজেদের মধ্যেকার আকাঙ্ক্ষা পূরণের শত্রুকে খুঁজে বের করতে পারবো। আকাঙ্ক্ষা পূরণের শত্রু, এই যে এখানে বলেছে দেখো, এনিমি অফ ফুলফিলমেন্ট, আকাঙ্ক্ষা পূরণের শত্রুকে খুঁজে বের করতে পারবো তখন। আচ্ছা, এই ধরনের অদৃষ্ট ভাবনা সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে, এটা বলেছে। ওকে, সো বেশ, পরে এই দুটো লাইন আশা করি বুঝতে পেরেছো। এই দুটো লাইনই সব থেকে একটু টাফ ছিল, সবথেকে কঠিন বলবো না কিছু, এই তো বুঝে গেলে তোমরা, সহজ। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, ভেরি ইম্পর্ট্যান্ট, আন্ডারলাইন করো 4 AM। বাবা কটার সময় ঘুম থেকে উঠতেন? 4 AM, আন্ডারলাইন করো। বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, তারপরে কি করতেন? রিডিং দ্য নামাজ, আন্ডারলাইন করো। বিফোর ডন, ডন মানে হচ্ছে ভোর, আর ডনের অপোজিট হচ্ছে ডাস্ক, তোমরা জানো, গোধূলি। সো ডন মানে ভোর, মানে ভোর, বিফোর মর্নিং, আফটার দ্য নামাজ, তারপর যখন নামাজ পড়া হয়ে যেত, হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, তিনি কোথায় যেতেন? একটা ছোট্ট নারকেলের বাগান ছিল আমাদের, কোকোনাট গ্রোভ, আন্ডারলাইন এ স্মল কোকোনাট গ্রোভ, উই ওন্ড, ওটা আমাদের নিজেদের ছিল, ওন মানে হচ্ছে অধিকারী। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আবার আন্ডারলাইন করো, 4 miles, কতটা ডিস্টেন্স ছিল, পরীক্ষায় আসবে। বাবা তাহলে ওখানে যেতেন নারকেলের বাগানে ভোর 4টের সময় উঠে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার, তিনি যখন ফিরতেন তার কাঁধে দেখা যেত এক কাঁদি ডাব নিয়ে তিনি আসতেন, এ ডজন, প্রায় 12টা মতো থাকতো ডাব, এটা প্রত্যেক দিনের তার রুটিন। টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপরেই তিনি প্রাতরাশ সারতেন বা সকালের খাবারটা খেতেন। দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এই রুটিনটাই তিনি বজায় রেখেছিলেন এমনকি 60 বছরের পরেও, লেট 60s। ওকে, একটু জল খেয়ে নি। সো ক্লাস কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও, শেয়ার করো। ওকে, চিন্তার কিছু নেই, আশা করি সেপ্টেম্বরের আগে পরীক্ষা তোমাদের হচ্ছে না, তার মধ্যে আমি গ্রামার, এমসিকিউ সব করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ক্লাসটা ফলো করো, শেয়ার করে দাও, আর যখনই লাইভে আসবো অবশ্যই লাইভ আসবে, কারণ আমরা কুইজের মতো করব। এমসিকিউই বলো, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা সেই কুইজে অংশগ্রহণ করতে পারবে। নর্মালি আমি রাত 10টার দিকে আসি, তাহলে একটু খেয়াল রাখবে, বেল আইকনটা দিয়ে রাখবে যাতে খবরটা চলে যায়। আমি তার আগের দিন, সেই দিনই বিকালবেলায় অবশ্য জানিয়ে দিই যে আজকে আমি লাইভে আসবো। ওকে, আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার জীবন ধরে, থ্রু আউট মাই লাইফ, সারা জীবন ধরে, ট্রাইড টু এমিউলেট, আমি কি করার চেষ্টা করেছি? এমিউলেট মানে ফলো, এমিউলেট, এমিউলেট কথার অর্থ হলো ফলো। ওকে, সো কোনো কিছুকে এমিউলেট করা, কোনো কিছুকে এমিউলেট মানে হচ্ছে ফলো, কোনো কিছুকে অনুসরণ করা। আমি অনুসরণ করার বা ফলো বা কপি, তাই তো, ছেলেরা তো বাবাকেই কপি করে নাকি?
সো বাবাকে মাকে বিভিন্নভাবে কপি করে, তাদের আইডিয়াল, টিচারদেরকেও কপি করে অনেক সময়। টিচার কীভাবে হাঁটে, টিচারের চুলের স্টাইল কেমন, তোমরা তো একটু ক্লাসের ফাঁকে দেখাও যে ওই টিচার কেমন করে, ওই ম্যাডাম কেমন কি ওর কথা বলে, কেমন করে হাঁটে, দেখাও তো। যাই হোক, সবাই আমরাও এরকম করেছি, অনেক মজা করেছি। সো ট্রাই টু এমিউলেট মাই ফাদার, ফলো কপি মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড। আমার জগৎ, আমার জগৎটা কিসের? অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা জানি বিশাল বড় সায়েন্টিস্ট ছিলেন তিনি, রকেট সায়েন্স সবথেকে কঠিন, তিনি মিসাইল ম্যান বলা হয় তাকে। সো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি আমার যে বিজ্ঞানের জগৎ, প্রযুক্তির জগৎ, সেখানে বাবার আইডিয়াগুলো ইনস্টিল করার চেষ্টা করেছিলাম। আই হ্যাভ এন্ডিভিয়ার্ড টু আন্ডারস্ট্যান্ড, এন্ডিভিয়ার্ড মানে ট্রাইড, চেষ্টা করেছিলাম, টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস। ফান্ডামেন্টাল মানে কি? বেসিক বা মৌলিক, মৌলিক যে সত্যগুলো, আই হ্যাভ এন্ডিভিয়ার্ড, ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করেছিলাম। দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু মি বাই মাই ফাদার, বাবা যেগুলো বুঝিয়ে গিয়েছিলেন, প্রেয়ারের মিনিং বুঝিয়েছিলেন, আমি সেগুলো নিয়ে চিন্তা করতাম, ভাবতাম, এবং এন্ডিভিয়ার টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করতাম যে এর মৌলিকত্ব কী, বাবা কী বলতে চেয়েছেন। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং এই নিশ্চিত হতাম, আমি বিশ্বাস করতাম, দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার। এইভাবেই আমার একটা বিশ্বাস জন্মেছিল যে একটা ডিভাইন মানে দিব্য ঐশ্বরিক শক্তি কিন্তু আছে। তিনিও ঈশ্বরে বিশ্বাস করতেন এবং খুব বেশিভাবে করতেন। দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, এই ঐশ্বরিক শক্তিটা কি করবে? দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, তোমাকে বিভিন্ন রকম বিভ্রান্তি থেকে, জীবনের অনেক সময় অনেক রকম বিভ্রান্তি আসবে, কি করব খুঁজে পাচ্ছি না, ডিসিশন নিতে পারছি না, তোমাকে সেই জায়গা থেকে তোমাকে তুলে আনবে সেই ডিভাইন পাওয়ার। যদি তুমি ওয়ার্শিপ করো তবেই, বিশ্বাস রাখো তবেই। আর কি আসে জীবনে আমাদের? মিজারি, দুর্দশা, মেলাঙ্কলি, দুঃখ, অ্যান্ড ফেলিওর, ব্যর্থতা। ওকে, জীবনে অনেক সময় ব্যর্থতা, দুঃখ, দুর্দশা আসবে, মনে হবে যে আমি বোধহয় সব থেকে বেশি কষ্ট পাচ্ছি আর অন্যরা হয়তো ভালো আছে। একেবারেই তা নয়, এক এক রকম পার্সপেক্টিভে জীবনটাকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দুঃখ দুর্দশাতেও আমরা হাসি মুখে পার করে দিতে পারবো, কারণ নাথিং ইজ পার্মানেন্ট। দুঃখ দুর্দশারাও যেমন পার্মানেন্ট নয়, তোমার জীবনে যে আনন্দটা এখন রয়েছে সেটাও পার্মানেন্ট নয়। সো দিন রাতের মতোই সেগুলো চেঞ্জ হতে থাকবে। সো বি কনফিডেন্ট, কিপ ফেথ অন দ্য অলমাইটি, ভগবানের উপরে আস্থা রাখতে হবে আমাদের, এবং আমরা করব জয় নিশ্চয়ই। সো ফেলিওর অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং তোমাকে এই ডিভাইন শক্তিটা তোমাকে গাইড করবে, পথ দেখাবে, ওয়ানস ট্রু প্লেস, যে যেখানে পৌঁছাতে চায় সেখানে পৌঁছাতে সাহায্য করবে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সিভার্স হিজ ইমোশনাল, সিভার্স মানে কাটস অফ, স্ন্যাপস, সিভার্স, স্ন্যাপস বলতে পারি আমরা, ছিঁড়ে দেওয়া, কাটস অফ, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, কাটস অফ। সো সিভার্স, অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সিভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, যখন একজন কি করে? সিভার্স মানে ছিঁড়ে ফেলে, নষ্ট করে দেয় কি? হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তার মন আর এই শরীরের যে বন্ধনটা রয়েছে না, এটা তো আমরা এর মধ্যেই তো আমরা সারাটা জীবন ঘুরে যাচ্ছি। হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সেই বন্ধনটাকে যদি সে কাটিয়ে উঠতে পারে, ওই যে একদম এগুলোকে কাটিয়ে উঠলে সে হি উইল বিকাম এ পার্ট অফ দ্য কসমস, আগে পড়েছ, তাহলে সে আসল মুক্ত মানুষ হবে। ওই অঘোরী বললাম যে ঘোর কেটে যাওয়া, যার সংসার সম্পর্কে, টাকা পয়সা, গয়নাগাটি, কারোর প্রতি, সংসারের প্রতি সব ঘোর কেটে গেছে, বুঝে গেছে সব মায়া। সো অন দ্য রোড অফ টু ফ্রিডম, মুক্তি, তার সেই দিনই মুক্তি, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, সত্যিকারের আনন্দ, সত্যিকারের সুখ, সত্যিকারের শান্তি, মনের শান্তি সে সেই দিনই পাবে। ওকে, সো টেক্সট এখানে আমি শেষ করলাম। তোমাদের কিছু এমসিকিউ রয়েছে, দেখো বইয়ের 3টে আছে, আমি একটু বলে দিচ্ছি। ওই 3টে এমসিকিউ করে কিছু হবে না, আমি প্রায় 200টা এমসিকিউ আমি দিয়ে দেবো, চিন্তা নেই। 200টা এমসিকিউ শুধুমাত্র স্ট্রং রুটসের ওপরে, চিন্তা নেই, এবং পারবে তোমরা। আছে, একটু বাকি আছে। সো দেখো কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুটস ইন দিস এক্সট্র্যাক্ট? আনসার কোনটা হবে? সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল,
বি এরটা দেখো, ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্ট্যান্ট ভ্যালুজ ইনস্টিলড ইন দ্য অথর ডিউরিং হিজ চাইল্ডহুড, তাই তো? ছোটোবেলায় শৈশবে তার বাবা কী মূল্যবোধগুলো ছেলের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছিল, সেটাই তো আসল গল্প। বেশ, হু ইজ জয়নুল আবদিন ইন দ্য এক্সট্র্যাক্ট? খুব ভালো করে জানো, দ্য অথার্স ফাদার, তাই তো? 3 নাম্বার, হোয়াট লেসন ডাজ দ্য অথর লার্ন ফ্রম হিজ ফাদার্স ওয়ার্ডস অ্যাবাউট ট্রাবলস অ্যান্ড সাফারিংস? এপিজে আব্দুল কালাম তার বাবার কাছে জীবনের দুঃখ কষ্ট সম্পর্কে কী জেনেছিল? অপশন বি, টু ভিউ চ্যালেঞ্জেস অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। যদি দুঃখ কষ্ট আসে তবেই তুমি নিজেকে আবিষ্কার করতে পারবে এবং তোমার গ্রোথ হবে। ওই ইন্ট্রোস্পেকশন, ওই লাইনটা, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, এটা আনসার। বেশ, শেষ করলাম। কেমন লাগলো দয়া করে একটু জানিও, ভালো লাগবে। ভালো থেকো। পরের ভিডিও ইউলিসিস নিয়ে আসছি। ওকে।